বলুন কোনটা অ্যান্সার হবে? হতে পারে। অনেকগুলো কথার দিকে এখানে ফোকাস দিতে হবে আপনাদের। প্রথম কথা, বামার সিরিজ, ওখানে আছে লিমেন সিরিজ। এখানে আছে আপনার দীর্ঘতম তরঙ্গ, এখানে আছে আপনার সবচেয়ে কম তরঙ্গ, মানে ক্ষুদ্রতম। না, আপনার লিমিন সিরিজ হলে কেন করবেন? আপনি দুটোর জন্য একটার মান দেওয়া আছে, তো ওই মানটাকে আপনাকে ইনপুট করতে হবে, তাহলে ওটা আগে বের করুন, ওটা নিয়ে এসে লিমিনে অ্যাপ্লাই করবেন। দেখুন, বামার সিরিজ যখন আসবেন, বামার মানেই আপনার এন ওয়ানের মান ফিক্সড হয়ে গেল 2। এবার এন টুর মানটা আপনি বের করতে পারবেন এই দীর্ঘতম তরঙ্গ দেখে। বলুন দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে আসবে? ইনফাইনাইট থেকে নাকি 3 নম্বর থেকে? 3 নম্বর থেকে। তাহলে এটা দিয়ে আপনি সমীকরণটা লিখে ফেলুন, 1/λ = আর। এখানে কিছু জেড বসানোর দরকার নেই, কারণ দেখো দুটোই হাইড্রোজেন দিয়েছে, তাহলে জেডটা চেঞ্জ হবে না। 1/n1 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, মাইনাস 1/n2 স্কোয়ার মানে কত হবে? 9। এটাকে লসাগু করে বের করে ফেলুন কত হচ্ছে। তো এটা 5r/36 হচ্ছে, তাই না? এবার এই এটাকে ল্যামডাতে বের করুন। ল্যামডা বের করলে কি আসবে বলুন? 36/5r হয়ে যাবে। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা একটা এক্স দিয়ে প্রকাশ করেছে, এটাই হচ্ছে আপনার এক্স এর মান। এবার চলুন পরের টপিকে যাওয়া যাক। লিম্যান সিরিজের জন্য, লিম্যানের জন্য এন ওয়ানটা কত হবে? ফিক্সড 1। এবার এন টু কী হবে বলুন? তো তরঙ্গ দৈর্ঘ্য কম মানে কি কোথা থেকে আসবে বলুন? ইনফাইনাইট থেকে। তাহলে আপনি 1/λ = আর ইন্টু, এটা শুধু হবে 1 স্কোয়ার মাইনাস 1/λ²। তাহলে এটা তো 0, আপনি শুধু পাবেন শুধুমাত্র আর। আচ্ছা, আপনি যদি এখান থেকে এই আর এর মানটাকে লিখতেন তাহলে কি লিখতেন বলুন তো? আপনি এখানে এটাকে একটু সমাধান করে নিন। এক্স ইকুয়ালস টু আপনার 36/5 আর ছিল, আপনি কিন্তু আর এর মানটা বের করুন, তাহলে আর ইকুয়ালস টু কী হবে? 36/5x হতো। তাহলে আপনি এখানে ল্যামডা ইকুয়ালস টু লিখুন কি হবে? 1/r হচ্ছে। তাহলে এখানে যদি আপনি এটা বসান, 1/36/5x মানে আপনার আসবে 5x/36। ক্লিয়ার হয়েছে সবার? এগুলো খুব একটা জটিল প্রবলেম নয়, শুধুমাত্র খুঁটিনাটি ব্যাপারগুলো মনে রাখতে হবে। এবার যারা করে করে অভ্যস্ত তাদের কাছে সমস্যা হবে না, এবার যারা একটু মানে জিনিসগুলো ভুলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে, তাদের তো প্রথমটা সমস্যাই মনে হবে, সেটাগুলো কি করে যে হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করুন, যেগুলো আমি দিচ্ছি ওইগুলোই বাড়িতে বারবার করে দেখুন যে এটা কেন ধরতে গেল মানটা। কোশ্চেন করুন, তাহলেই বুঝতে পারবেন। চলুন পরের কোশ্চেনে যাওয়া যাক। সিমিলার কোশ্চেন একটা রয়েছে, এখানে হচ্ছে ব্যাসার্ধের অনুপাত নিয়ে, বলুন।
দেখুন ব্যাসার্ধের সূত্র কি হয়? আর এন এ নট এন স্কোয়ার বাই জেড হয়। তো প্রতিটা ভালো করে খেয়াল করবেন। প্রথমটায় বলছে প্রথম কক্ষপথ হাইড্রোজেনের জন্য, মানে আর অফ যদি আপনি এইচ লেখেন তাহলে এটা তো এ জিরোই থাকবে। আচ্ছা, পরেরটা যদি আপনি বের করেন হিলিয়াম প্লাস, তো এটা হবে আপনার এ জিরো। এবার এখানে দেখুন বলেছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে এনটাও আপনার স্কোয়ার মানে 4 হবে, আর নিচে আপনার 2 আসবে, তাহলে কাটলে এটা 2 A0 চলে আসবে। পরেরটা বের করুন আর অফ Li2+, মানে আপনার আসবে A0 ইন্টু, ওপরে বলেছে তৃতীয় কক্ষপথ মানে ওপরে হবে 3A² বাই এটা হবে কত 3, তাহলে একটা 3 কাটলে আপনি পাবেন 3A0। তাহলে দেখুন এবার অনুপাত বের করে ফেলুন, 1:2:3। A0টা হচ্ছে বোরের রেডিয়াস মানে হাইড্রোজেন পরমাণুর জন্য। এটার একটা নির্দিষ্ট মান আছে যেটা হচ্ছে আপনার 0.529 পিকোমিটার ধরা হয়। হ্যাঁ, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। চলুন পরের কোশ্চেনে যাওয়া যাক। সেটা আচ্ছা 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 আচ্ছা, আমি কি লিখেছি? হ্যাঁ হ্যাঁ, এটাতে আমস্ট্রং হয়, আর 52.9 পিকোমিটার হয়, সরি। আরেকটা হয় আপনার 52.9, সেটা পিকোমিটার হয়। হুম, পরেরটা বলুন। হুম, এই জায়গাটা কিন্তু সবাই একটু দেখে অ্যান্সার করবেন, হ্যাঁ। দেখো কোশ্চেন সহজ আসবে, কিন্তু ওই জিনিসটাকে জটিল করার চেষ্টা করবে ওনারা, মানে অপশানগুলো এমন দেবে। দেখুন এখানে লেখা আছে h/4 পাই, এখানেও আছে h/4 পাই, কিন্তু এখানে আছে ডেল এক্স ইন্টু ডেল ভি আছে, আর এটা আছে আপনার ডেল এক্স ইন্টু ডেল পি আছে। পি মানে কিন্তু ভরবেগ, আর আপনার যখন ভরবেগ থেকে ভেঙে লেখা হবে এখানে কিন্তু একটা এম আসা উচিত ছিল। এম তো লিখেনি ওটা, তাহলে ওটা তো হতেই পারে না। আর 2 পাই তো হয় না, ওটা 4 পাই হয়, তাহলে অ্যান্সারটা কিন্তু আপনার 1 হবে। ওটা বলুন। আচ্ছা, আমি একজনকে খুব আজকে বকে দিয়েছি ক্লাসে, ওনাকে দেখাই যাচ্ছে না, উনি হয়তো আমার উপর রাগ করে ক্লাস ছেড়ে চলে যাননি তো আবার। দেখুন কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন সবার জন্য তো ক্লাস একটু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। ভুল বুঝবেন না, হ্যাঁ, যদি ক্লাসে থাকেন। হ্যাঁ, কোশ্চেনটা কি বলেছে দেখুন, বলেছে কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত কক, এটা 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 কক্ষপথে না, এটা একটু বাংলাটা একটু চেঞ্জ হবে, এটা কক্ষকের সংখ্যা হবে, কক্ষপথ হবে না। এগুলি ইংলিশগুলো বাংলায় করতে গিয়ে সমস্যা হয়ে গেছে, এটা অরবাইটাল হবে। হুম হুম হুম, অবশ্যই। আপনার যেটা যদি কোনো নির্দিষ্ট এন দেয়া থাকে, আপনাকে বললো এল এর মান কত হবে, মানে এল এর কতগুলো মান থাকবে, না এন এর মান আপনার যতগুলো থাকবে এল এর ততগুলোই মান থাকবে, নাম্বার অফ এন। যদি আপনাকে বলে এম এর মান কত হবে, আচ্ছা এল মানেই তো আপনার সাবসেল বা উপকক্ষ, যদি বলে আপনাকে সাবসেলের সংখ্যা কত হবে, এন এর যা মান থাকবে আপনি ওটাই এখানে বসাবেন। যদি বলে অরবাইটালের সংখ্যা কত হবে, তাহলে আপনার এন এর যা মান থাকবে তার স্কোয়ার করবেন। যদি বলে ইলেকট্রন সংখ্যা কত হবে, 2n স্কোয়ার করবেন। এটাই আপনি ছোটবেলা থেকে পড়ে পড়ে আসছিলেন,
2n², কারণ প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে আপনি অরবিটাল পেয়ে গেছেন n², তাকে 2 দিয়ে গুণ করলেই 2n²। তাহলে এটা অ্যান্সার কি হবে? 25, যেহেতু অরবিটালের সংখ্যা জানতে চেয়েছে। না, এমএসটার কাজ আছে, কেন বলুন তো? এখানে যেহেতু এমএস এর কথা প্লাস হাফ বলেছে, দেখুন প্রতিটা অরবিটালে তো দুটো ইলেকট্রন থাকে, একটার মান প্লাস হাফ হয়। বুঝতে পারেননি? চলুন ডিটেলসে বলা যাক। এন এর মান দিয়েছে আপনাকে 5, আপনি পুরোটা ভেঙে লিখুন। এল এর মান কি হবে বলুন? 0, 1, 2, 3, 4। প্রত্যেকটার জন্য এম এর মান বের করুন, পুরো এম এর মান যা বেরোবে সবগুলো বের করবে। 0-র জন্য 0 লিখবেন, 1-এর জন্য -1, 0 + 1 লিখবেন, 2 এর জন্য -2, -1, 0 + 1 + 2 লিখবেন, 3 এর জন্যে -3, -2, 1। দেখুন বুঝতে পারছেন কিনা। এবার আপনি গুনে ফেলুন কতগুলো সংখ্যা আমি লিখেছি। 25টা আছে সংখ্যাগুলো। দেখুন প্রত্যেকটার জন্য তো একটা করে ঘর হয়, এখানে একটা, এখানে 3টে ঘর পাবেন আপনি, এখানে 5টা ঘর পাবেন আপনি। এভাবে গুনে গুনে যান, প্রতিটা 2 করে করে বাড়ছে দেখুন। এখানে একটা ঘর, এখানে 3টে ঘর, এখানে 5টা, এখানে 7টা, এখানে 9টা। যোগ করুন, দেখুন 25টা হচ্ছে। এটার কথাই জানতে চেয়েছিল। দেখুন এম থেকে তো অরবিটালে জানতে চায়, অরবিটাল এম থেকে আমরা কি পাই? কক্ষক সংখ্যা পাই, ওটাই জানতে চেয়েছিল। বলুন বুঝতে পেরেছেন? আসছি আসছি আসছি। এখানে যে এম এস দেওয়া আছে ওটা কিন্তু আপনাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা ভাবতে হবে, আপনি এম ভাববেন না। এবার দেখুন প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার থাকে দুটো করে ইলেকট্রন সর্বোচ্চ। তাহলে একটার মান যদি প্লাস হাফ হয়, একটার মানে আপনি কি করবেন? মাইনাস হাফ। তাহলে প্লাস হাফ কতগুলো থাকবে? তো প্রতিটা ঘরেই একটা করে প্লাস হাফ, মানে একটা একটা ঘর, সেটাই তো অরবিটাল। আপনি ঘর কাউন্টিং করা মানেই তো একটা করে প্লাস হাফ কাউন্টিং করা। হুম, যদি আপনাকে মাইনাস হাফও দেওয়া থাকতো একই ঘটনা, প্রতিটা ঘর কাউন্টিং করা মানেই মাইনাস হাফ কাউন্টিং করা। তাহলে সবগুলোকে আপনি 2n² করতেন, প্রতিটা ঘরে দুটো করে ইলেকট্রন বসিয়ে আপনাকে কাউন্টিং করতে হবে। 25 × 2 হয়ে যাবে 50 হয়ে যাবে। না, এমএস মানে যেহেতু প্লাস হাফ, প্লাস হাফের মান কার হয়? স্পিন কোয়ান্টাম নাম্বার। আরে বাবা, একটা প্লাস হাফ আছে, দুটো নেই। একটা প্লাস মানে একটা প্রত্যেকটা ঘরের আপনি একটা ইলেকট্রন ধরুন, তাহলেই তো বুঝতে পারবেন। কোন ফর্মুলা? না না, আমি তো শর্টকাট বলে দিলাম, আমি একটু আগে শর্টকাট বললাম তো। আপনাকে এন দেওয়া থাকলেই, এন এর মান যাই দেওয়া থাক, আপনি এন এর অতগুলোই মান পাবেন, নাম্বার অফ এন। আপনার ধরুন এন এর মান এখানে কত ছিল? 5 ছিল। দেখুন তো 5টা মান পেয়েছেন কিনা? 0, 1, 2, 3, 4, 5টা মান পেয়েছেন। তাহলে এন এর যাই মান দেওয়া থাকবে অতগুলো আপনি এল এর মান পাবেন। এবার আপনি আসুন, হ্যাঁ, এম এর ক্ষেত্রে কি আসবে? এমটা হচ্ছে আপনার এন এর স্কোয়ার আসবে, এন এর স্কোয়ার। দেখুন 5 ছিল, 25, দেখুন 25টা ঘর পেয়েছিলেন। হুম, চলুন পরের পার্টে যাওয়া যাক। হুম,
আপনাকে যদি জানতে চাইতো টোটাল ইলেকট্রন, তাহলে 50 হতো, সব ইলেকট্রন ধরতে হতো। আপনার কাছে আছে টোটাল 50টা ইলেকট্রন, 50টার মধ্যে 25টা আছে প্লাস আপ, 25টা আছে মাইনাস আপ। আপনাকে শুধু খুঁজতে বলেছে প্লাস আপ কতগুলো আছে, তাহলে 25টা আছে। হুম, তাহলে আপনাকে সবগুলো নিতে হতো। হ্যাঁ। হুম, এটা হচ্ছে আপনার ডি ব্রগলির যে ইকুয়েশন, তার মধ্যে যে গতিশক্তির সম্পর্ক, সেটার ক্ষেত্রে থেকে আসবে। মনে আছে সবার সমীকরণটা? এইচ বাই রুট আন্ডার 2m কাইনেটিক এনার্জি। না, রুট তো থাকবে। আপনি বসান এখানে। কার জন্য বলেছে দেখুন? ইলেকট্রনের জন্য। তাহলে আপনি বসান এইচ বাই রুট আন্ডার 2 এটা হবে মাস অফ ইলেকট্রন, আর কাইনেটিক এনার্জি তো দুটোর ক্ষেত্রে সমান বলেছে, তাহলে আমি এটাকে কেই লিখছি। যদি প্রোটনের জন্য লিখতেন, তাহলে এইচটা তো দুজনের ক্ষেত্রে সমান, ওটা তো দুটোর ক্ষেত্রে সমানই হবে। রুট আন্ডার 2 এম অফ প্রোটন ইন্টু কি হবে, কাইনেটিক এনার্জি। এবার দেখুন অনুপাত কার কার মধ্যে জানতে চেয়েছে। প্রথম ইলেকট্রনের সাথে, মানে ইলেকট্রনের যে ড্রিবগলি, মানে ল্যামডা ইমাই ল্যামডা পি। তাহলে দেখুন কি আসবে, এইচ কাটবে, ওপরে থাকবে কত, রুট আন্ডার 2m কাইনেটিক এনার্জি বাই হচ্ছে আপনার রুট আন্ডার 2m p ইন্টু কাইনেটিক এনার্জি। তো ইকুয়ালস টু আপনার ওভারঅল রুট আসছে, তাহলে 2 কেটে যাবে, কাইনেটিক এনার্জি কেটে যাবে, তাহলে এম অফ ইলেকট্রন বাই এম অফ প্রোটন। আচ্ছা, উল্টাবে মনে হচ্ছে না? এটা উল্টে যাবে, সরি 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 সরি, এটা ওপরে পি আসবে, সরি, এটা ই আসবে। হুম, একটু ঠিক করে নিন। নিচে ওপরে পি যাবে, নিচে ই আসবে। হুম, এটা আসবে, এটা আসবে স্যার। হ্যাঁ, কে কি বলছিলেন বলুন? না, যেহেতু সমান চলে এসছে তো কেটে যাচ্ছে ওটা। হুম। হুম, তাহলে আরো সহজে চলে আসতো। হুম, পরেরটা বলুন। অবশ্যই, কারণ রেডিয়াল নোড হয় আপনার n-l-1, আর অ্যাঙ্গুলার নোড হয়, কৌণিক হয় শুধু এল। তাহলে যোগ করলে তো এই এল এল কেটে যাবে, পড়ে থাকবে কোনটা কেটে যাবে, এইটা কেটে যাবে, পড়ে থাকবে আমরা n-1। পরেরটা বলুন। শক্তির ক্রম দিয়েছে, তো আপনারা সবাই এন প্লাস এল বের করুন। 5d, এন প্লাস এল করলে কত আসবে বলুন? 5 + 2, 4f, 4 + 3। আচ্ছা, কি করছি, এটা আসছে 7, এটাও আসছে 7, পরে আসছে 5p, তাহলে 5 + 1 মানে 6, 5s মানে 5 + 0 মানে আসবে 5। এবার সাজিয়ে নিন। দেখুন, যখন দুটো যোগফল সমান আসবে, তখন আপনাকে ভাবতে হবে যার এন এর মান বেশি তার শক্তি বেশি।
তাহলে এর শক্তি বেশি। তাহলে সব থেকে ছোট কার? 5s এর। তাহলে সবার আগে 5s কোথায় আছে? একটাই অপশনে 5s আছে, দেখুন। ওহো, আচ্ছা। 5, আচ্ছা এখানে আছে, সরি সরি। ওহো, আচ্ছা আমি সাজাই। 5s, তার থেকে বড় হবে কোনটা? 5p। তার থেকে বড় হবে কোনটা? 4f। তার থেকে বড় হবে আপনার 5d। অপশন এ। হুম হুম হুম। 5s, 5p, 4f, হ্যাঁ এ হচ্ছে অ্যান্সার। এন প্লাস এল রুল করেই বের করবেন। হ্যাঁ বলুন। ক্রমহ্রাসমান মানে? হ্যাঁ, বড় থেকে ছোট পরপর হ্রাস পাবে। হুম। তারপরে করলাম, যখন দুটো যোগফল সমান আসবে, যার এন এর মান বড়, যার এন ম্যাক্স, তার শক্তি বেশি। সবসময় বেশিটাই শক্তি বেশি হবে। সেটা এন বেশি হতে পারে, এন প্লাস এল বেশি হতে পারে। পরেরটা বলুন। ভূমিস্তরের শক্তিটা দেওয়া আছে। আপনাকে হিলিয়ামের দ্বিতীয় উত্তেজিত অবস্থা বলেছে। ওয়ার্ডগুলো ভালো করে খেয়াল করবেন, অ্যাটমিক স্ট্রাকচারে প্রচুর ভুল হয় এগুলো। সূত্র হচ্ছে আপনার ইএন ইকুয়ালস টু -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে আপনি যেটা ই অফ হিলিয়ামের জন্য বের করতে চান, তাহলে 13.6 রেখে দিন, মানে ওটাই হচ্ছে আপনার হাইড্রোজেনের জন্য দেওয়া ছিল। এবার জেড এর মান কত ওর? 2 স্কোয়ার। ভালো করে খেয়াল করুন, দ্বিতীয় উত্তেজিত স্তর বলেছে। তাহলে কোন কত ধরবেন আপনি? দ্বিতীয় 2 ধরবেন না 3 ধরবেন? 3 ধরতে হবে। দেখুন, আপনার 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা পড়ে আছে। আপনি যখন 2 নম্বরে নিয়ে যাবেন, ওটা আপনার প্রথম উত্তেজিত স্তর। পরেরটা হচ্ছে আমরা দ্বিতীয় উত্তেজিত। এই জন্য বললাম না, কথাগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এটা আপনার আসবে -13.6 ইন্টু এটা হবে কত? 4/9। এবার একটু গুণফল গুণ করে বের করে নেবেন। প্রসেসটা বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ, দ্বিতীয় বলেছে বলে, যদি প্রথম উত্তেজিত উত্তেজিত বলেছে, হ্যাঁ, 1 থেকে 2-এ গেলে প্রথম উত্তেজিত হতো। দ্বিতীয় উত্তেজিত মানে কি, ও তৃতীয়তে চলে গেছে। সেটাই তো বলছি, ওই কথাগুলোকে খেয়াল রাখুন। পরীক্ষাতে ওই ছোট্ট ছোট্ট কথাগুলো ভুল করে দেবে আপনাকে। হুম। অবশ্যই। শুনুন, বোরের যত থিওরি সব কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। এটাও একটা কোশ্চেন হয় পরীক্ষায়। 4টা অপশন দেবে, বলবে নিচের কোনটিতে বোরের থিওরি অ্যাপ্লাই হয় না। দেখবেন একটা এমন অ্যাটম দেয়া থাকবে যেখানে একটা ইলেকট্রন থাকবে না। ধরুন আপনাকে বলা হলো Na+, এর মধ্যে কি কটা ইলেকট্রন আছে? এর মধ্যে 10টা আছে, আপনি কিন্তু অ্যাপ্লাই করতেই পারবেন না। বলুন।
হ্যাঁ, একটাই আছে বলে ওর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারছি। জেডটা তো আপনার অ্যাটমিক নাম্বার, ওটা যতগুলো থাকতে পারে, মানে প্রোটন সংখ্যা যত থাক, আপনার ইলেকট্রন থাকবে একটা। বলুন। হুম। হিলিয়াম। হিলিয়াম পরমাণু সেকেন্ড এনার্জি। হিলিয়াম পরমাণু, শুনুন না, হিলিয়াম পরমাণুর জন্য অ্যাপ্লাই হবে না, কারণ হিলিয়াম পরমাণু মানে দুটো ইলেকট্রন হয়ে যাবে। আর যদি আপনি আবার হিলিয়াম প্লাস করতে যান, তাহলে তা তো দ্বিতীয় এনথ্যালপি হবেই না, একমাত্র প্রথম হবে, কারণ ইলেকট্রন তো একটা আছে। হুম। ওয়ান ইলেকট্রন সিস্টেম একমাত্র তার জন্য প্রযোজ্য, আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না। বলুন, পরেরটা তো সব থেকে ইজি। হুম, এখানে সবগুলোতেই 20 আছে, 20টা ইলেকট্রন আছে। পরেরটা বলুন। ঠিকঠাক দেখে করবেন পরেরটা। আচ্ছা, প্রথমটা 18টা আছে, 20 কেন করলাম আমি? 18টা। হুম। আর্গন হয়ে গেছে সবাই। হয়েছে। অনলি ওয়ান। হুম। 1 আর 4 হবে। একেরটাও হচ্ছে, চারেরটাও হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। এখানেও দেখুন, সবার ঘূর্ণন তো আমার একই আছে। পরেরটা বলুন। হুম। কত? কতটা? 2 মানে বি? কেন 2 কেন হবে না? আপনার তো হচ্ছে এম ভি আর ইকুয়ালস টু এন ইন্টু h/2 পাই। তো এন এর মানটা আপনার তো পূর্ণ সংখ্যা সব হবে, আপনি ভগ্নাংশ নিতে পারবেন না। এখানে দেখুন, 2.5, তারপরে আছে h/2 পাই, মানে আপনার ভগ্নাংশ চলে আসছে। এই ভগ্নাংশটাই যে 0.5, এটা হবে কেন বলুন তো? আপনি যদি এন এর মান 3 বসান, হ্যাঁ, আপনি যদি 3 বসান, 3/h/2 পাই, তাহলে দেখুন তো 3/2 মানেই তো আপনার 0 পয়েন্ট, সরি 1 পয়েন্ট, সরি 1.5। হাফ হবে এটা, হাফ। হ্যাঁ, হাফ হবে এটা। এটা 1 বসা দেবেন এর মান। হ্যাঁ, 1/2 h/পাই, এটাই মানে তো আপনার 0.5, তাহলে এটা হবে, কিন্তু এটা আপনি করতে পারবেন না। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। ও নাম্বারটা মিস্টেক হয়ে গেছে কোনো কারণে।
নাম্বারটা আমি মিস্টেক হয়ে গেছে। হুম, এটা আপনার হচ্ছে ডি ব্রগলি যেখান থেকে আমরা প্রমাণ করি। হ্যাঁ, 2 পাই আর যেটা পরিধি হয় সেটা হচ্ছে এন ল্যামডার সাথে সমান হয়। এই এনটা হচ্ছে আপনার ওই কক্ষপথের যে সংখ্যাটা সেটাই বসানো হয়। কোনটি অসম্ভব? 3f কখনো হতে পারে না। এন এর মান 3 হলে এল এর মান 0, 1 আর 2 হবে। মানে এটা 3s, এটা 3p, এটা 3d। এফ তো আসবেই না। একটি কক্ষপথে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন ধারণ করা যায়? সে কক্ষপথ হয়ে গেছে, এটা কক্ষক হবে। না, কথাটা ঠিক করে আগে কক্ষকে দেখুন, এটা ভুলভাল লেখা আছে। হুম, এটা দুটো হবে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি ইংলিশগুলোকে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে তো সব কক্ষপথ বলে দিয়েছে ওরা। কক্ষক মানে একটা ঘর। কক্ষক মানে তো এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় না কক্ষক। এর মধ্যে ম্যাক্সিমাম আপনি দুটো ইলেকট্রন বসাতে পারেন। পরটা বলুন, একটু স্টেটমেন্ট টাইপ আছে। কোনটি ভুল? একেরটা? না, একেরটা ঠিক আছে। চারেরটা হবে অ্যান্সার। তরঙ্গ আর, হ্যাঁ, ড্রি বগলি গণনা করেছিলেন। হুম হুম। না না না, শুনুন শুনুন, বলার ক্ষেত্রে ভুল আছে। পি অরবিটাল হয় না, পি সাবসেল হয়। পি উপকক্ষ। উপকক্ষগুলো কক্ষক নিয়ে গঠিত, অরবিটাল নিয়ে গঠিত। যেমন পি হচ্ছে উপকক্ষ, তার আছে 3টে কক্ষক। এই এই বলাগুলো ঠিকঠাক করতে হবে আমাদেরকে, হ্যাঁ। তাহলে এটা অ্যান্সার চারেরটা হলো। পরের কোশ্চেনে আসুন। হুম। ছোট করে বলতে আপনার এখানে জিম্যান আপনি মনে রাখবেন কি করে দেখুন, একটু বলে দিচ্ছি। জিম্যান, এই ম্যান থেকে কথাটা আসছে ম্যাগনেটিক। এভাবে সহজে মনে রাখতে পারবেন। আর স্টার্ক তো, স্টার্ক দেখুন কি করে আসছে। সি কে, স্টার্ক মিন্স আর্ক। আর্ক মানে ইলেকট্রিক আর্ক ভাববেন। বৈদ্যুতিক চুল্লির কথা বলা হচ্ছে। তাহলে বিদ্যুৎ মানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে নিশ্চয়ই সহজে মনে রাখতে পারবেন। ম্যান ফর ম্যাগনেটিকে চলে যাবেন, আর্ক ফর ইলেকট্রিক ফিল্ড। তো যখন এই যে বোরের যে আমরা বর্ণালীগুলো পেয়েছিলাম একটা রেখা, এই রেখাগুলোকে যখন এই ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, এই রেখাগুলোকে দেখা গেছে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় আরো বিভক্ত হয়ে যায়। এর ব্যাখ্যা এই বোর দিতে পারেননি। তো মনে রাখবেন, জিম্যান মিন্স ম্যাগনেটিক, আর স্টার্ক মিন্স আর্ক, ইলেকট্রিক আর্ক, ইলেকট্রিক ফিল্ড। বোর শুধু যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেটা দিয়েছিল, ওই যে এম ভি আর ইকুয়ালস টু এন ইন্টু এইচ বাই 2 পাই। বোর শুধু মুখ্য কোয়ান্টাম সংখ্যা, শুধু কক্ষপথের কথা বলেছেন। আর সোমারফিল্ড উপকক্ষর কথা বলেছেন, মানে যেটা এল।
জিম্যান ওটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কথা বলেছেন। এখানে কোশ্চেন কি বলেছে, সোডিয়াম পরমাণুর শেষ ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন বিন্যাসটা সবাই একটু করে নেবেন। তাহলে 1:11, 1:2, 2:2, 2p6, 3s1। তাহলে এইটার জন্য বের করুন, বাইরের কক্ষপথ তো এটাই। তাহলে এন এর মান 3, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান আপনি যেটা লিখতে পারেন, হয় প্লাস আপ না হয় মাইনাস আপ। তাহলে 300 কোনটা আছে? একেরটাই আছে। এস এর জন্য, হ্যাঁ অবশ্যই এস এর জন্য। বলুন। পরমাণুর ভেতরে বড় ফাঁকা স্থান থাকা উচিত বলে পর্যবেক্ষণ কে করেছিলেন? এই তো একেবারে সিম্পল কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন। পরেরটা বলুন। হুম, যে সোমারফিল্ড, অ্যাকচুয়ালি বোর বলেছিলেন বৃত্তাকার কক্ষপথ, সার্কুলার, কিন্তু সোমারফিল্ড বলছেন উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে যখন একটা ইলেকট্রন, ধরুন এই অবস্থানে, এটা এইভাবে লিখি আমরা, যখন ইলেকট্রনটা এখানে ঘুরে বেড়াচ্ছে তখন দেখুন তো এখানে ব্যাসার্ধটা অনেকটা বেশি, আর যখন এখানে চলে আসবে তখন ব্যাসার্ধ দেখুন ছোট্ট হয়ে যায়। তো যে ব্যাসার্ধের পরিবর্তন হয় সর্বোচ্চ সর্বনিম্ন, এটা সোমারফিল্ড বলেছিলেন। আপনাদের শুধু এইটাই মনে রাখতে হবে, এই যে সোমারফিল্ড, অনেক জায়গাতে আমি দেখছি, অনেক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম, সেই সোমারফিল্ডের যত থিসিস একেবারে সব পড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না যে 9-10-এর জন্য অতটাও পড়তে হবে কিনা, মানে গ্র্যাজুয়েশন পাস করে দেওয়া হচ্ছে পুরো। আলফা বিচ্ছুরণ থেকে কি প্রমাণিত হয়? একটি পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ একটা ছোট্ট জায়গায় আবদ্ধ আছে। এটা তো রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা। পরেরটাও পারবেন দেখুন। এগুলোর বাংলা করা নেই, এটা তো বুঝতেই পারছেন, লিম্যান, এটা বামার, এটা পাসেন, এটা ফুন্ড। এবার দেখুন লিমেনের সাথে কোনটা যায়। লিমেন হয় ইউভি, বামার হয় ভিজিবল যেটা আমরা দেখতে পাই, আর বাকিগুলো তো ইনফ্রারেড চলে যাবে আপনি। আপনি শুধু দুটো ঠিক করতে পারলেই বাকিটা মিলে যাচ্ছে। মানে এটা হচ্ছে আপনার 2, এ 2 কোথায় আছে? এতেও আছে, সিতেও আছে, তাহলে বিটা ধরুন, বিটা হচ্ছে 4, মানে সি হবে অ্যান্সার। আচ্ছা বলুন তো, সঠিক তো কয়েক, মানে ছটা তো মাত্র আপনার সিরিজ, ছটা সিরিজের মধ্যে আপনাকে শুধু মনে রাখতে হচ্ছে প্রথম দুটো, লিমেন আর বামার। আর পরেগুলো তো সব ইনফ্রারেড হয়ে যায়, তাই ওগুলো তো মনে রাখতে হবে না। প্রথম দুটো শুধু মনে রাখবেন, লিমেনটা হয় ইউভি আর বামারটা হয় ভিজিবল, আর তো সব ইনফ্রারেড, তাহলে আর পরেগুলো তো মনে রাখতে হবে না। এর আবার শর্ট ট্রিক কেন নেবেন আপনি? আচ্ছা বলুন তো, কোন সিরিজটা, এই যে লিমেন বামারের মধ্যে কোনটা প্রথম আবিষ্কৃত হয়েছিল? হ্যাঁ, বামার সিরিজটাই প্রথমে আবিষ্কৃত হয়েছিল। মানে লিম্যান প্রথমে আছে বলে লিম্যান এটা নয় কিন্তু। পরেরটা বলুন। তো ল্যামডা হচ্ছে আপনার h/p। তাহলে হয়ে যাবে অ্যান্সার এ। একেবারে সিম্পল কোশ্চেন। আপনাদের 2016-তে পরীক্ষায় দিয়েছিল ডি ব্রগলির সমীকরণ নিচের কোনটি? ল্যামডা ইকুয়ালস টু h/mv দেওয়া ছিল, তো সেই বেসিসে গ্রাফ
প্লট দিতেও পারে। দেখুন এখানে সেই শক্তির ক্রম আছে। দেখুন যখন শক্তি থাকবে তখন নিশ্চয়ই আমরা এম এর দিকে তাকাবো না। এমটা আপনাকে কনফিউজ করার জন্যই দেওয়া আছে। আপনি যদি এম কে নিয়ে বসেন সেটা আপনার ভুল। এম কে আপনি দেখবেন না, শুধুমাত্র এন প্লাস এল করে ফেলুন। তাহলে এখানে আপনার এন প্লাস এল যোগ করলে হচ্ছে 3, এখানে যোগ করলে হচ্ছে আপনার 4, এখানে করলে 4, আর এটা করলে 5। তাহলে সব থেকে বেশি হবে নাম্বার ডি। তারপরে দেখুন আপনার বি, তারপরে আসবে সি, লাস্টে আসবে এ। ডি বি সি এ। চলুন, আর বেশি নেই, আর কয়েকটা আছে, 40 অবধি আছে। এখানে বলেছে দেখুন যে একটা তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে, এটা আপনি এভাবে ভাববেন এনার্জি নিয়ে, ই ইকুয়ালস টু হচ্ছে আপনার E1 প্লাস E2। একটা শোষণ করেছে, সেটা দুটো এমিট করেছে। তাহলে এর জন্য আপনি লিখবেন এইচ সি বাই ল্যামডা, এটা লিখবেন এইচ সি বাই ল্যামডা 1, এটা লিখবেন আপনি এইচ সি বাই ল্যামডা 2। তো এখান থেকে আপনি এইচ সিটা কমন নিয়ে নেন, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে আপনার 1 বাই ল্যামডা 1 প্লাস 1 বাই ল্যামডা 2। এদিকে সমাধান করলে আপনার আসবে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 বাই ল্যামডা 1 ল্যামডা 2। উল্টে দিন এটাকে, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 বাই ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। তাহলে কোনটা? বি হবে অ্যান্সার, তাই তো? পরেরটা বলুন। হুম, রেডিয়াসের কি হয়? আর এন ইকুয়ালস টু এ জিরো ইন্টু এন স্কোয়ার বাই জেড। আর আপনার এনার্জির ইকুয়েশন কি হয়? -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে দেখুন আপনি আর এর সাথে এন স্কোয়ারটা সমানুপাতি, আর এন এর সাথে এন স্কোয়ারটা ব্যস্তানুপাতি। এটাই আছে দেখুন। কোশ্চেনগুলো কিন্তু খুব কঠিন না, হ্যাঁ, একেবারে সিম্পল। ভেলোসিটি দিয়ে একটা কোশ্চেন করা হয়নি, তাই ভেলোসিটি নিয়ে কোশ্চেন রয়েছে। হুম, এটা তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ভেলোসিটি ভি এন ইকুয়ালস টু হচ্ছে আপনার ভি অফ এইচ, মানে যেটা হাইড্রোজেনের জন্য বের করবেন, জেড বাই এন। তাহলে আপনি এখানে প্রতিটাই দিয়েছে হাইড্রোজেন, তাহলে ভি 1 বের করে ফেলুন। না, ভি 2 দিয়েছে, আচ্ছা। ভি 2 মানে হচ্ছে আপনার ভিএইচ ইন্টু 1 বাই এনটা হচ্ছে আপনার 2, তাহলে VH/2 হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, তারপরটা হচ্ছে 3 আসলে হবে আপনার VH/3, আর V4 হবে আপনার VH/4। এবার শুধু অনুপাত করতে হবে আপনাকে। তাহলে কোনটা আসবে অ্যান্সার? হুম, হুম। পরেরটা বলুন। একটি অরবিটালে উপস্থিত ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা, যেখানে এলটা হচ্ছে অ্যাজিমুথাল 3 দেওয়া আছে।
এল ইকুয়ালস টু 3, এর জন্য আপনার ইলেকট্রন সংখ্যা। তাহলে স্যার এল যদি 3 হয়, হ্যাঁ অবশ্যই এটা আপনি শর্টকাটেও বের করতে পারেন ইলেকট্রন সংখ্যাটা। হুম, এটা সূত্র হচ্ছে আমরা ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে 2 × 2l+1, তাহলে 2 × 2 × 3+1, তাহলে এখানে আছে 6 একে 7 2 14। আপনি যদি না বুঝতে পারেন আপনি ভেঙে করতে পারেন। এল ইকুয়ালস টু 3 হলে এম ইকুয়ালস টু আপনার কি কি আসবে, -3, -2, -1, +0, +1, +2, +3। তো কটা ঘর দেখুন, 7টা ঘর। তাহলে 7 দিয়ে কটা হবে আপনার, 14টা আসবে, 14টা ইলেকট্রন বসে যাবে। হ্যাঁ বলুন। এল, হ্যাঁ L3 মানে এফ। এবার এফ এর 7টা ঘর, 7 দিয়ে 14টা ইলেকট্রন। একটা অরবিটালে দুটো থাকে, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন, এল ইকুয়ালস টু 3 এর জন্য বের করতে হবে। এখানে আপনি অরবিটালটাকে ভুলে যেতে হবে, মানে এল এর যতগুলো অরবিটাল তার জন্য ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইংলিশগুলোকে তো বাংলা ট্রান্সলেট করা হয়েছে, ওই জন্য সমস্যা। তাহলে আপনি আগে ইলেকট্রন সংখ্যাটা গুনে নিন। 2 আছে, 8 আছে, এটা হচ্ছে ক্লাস 10-এর মতো করে করা আছে, 9-10-এর মতো ছোট ক্লাস। তাহলে 10 16টা আছে, আপনি তাহলে ইলেকট্রন বিন্যাস করে নিন, 1s2, 2s2, 2p6, মানে 10 হয়ে গেল। এবার আসবে 3s2 আর 3p4। দেখুন এটা হচ্ছে আপনার এই পর্যন্ত 10, এই পর্যন্ত 6। তাহলে এস এর কটা আছে দেখুন, 1s আছে, 2s আছে আর 3s আছে। তাহলে ইলেকট্রন কটা, 6টা। কোনটা হবে? হুম, অবশ্যই। কারণ দেখুন এখানে এস এর থেকে একটা পিতে ট্রান্সফার করা হয়েছে, নিশ্চয়ই এসটাকে খালি রেখে নিশ্চয়ই পিতে দেওয়া হয় না ইলেকট্রন, নর্মাল ইলেকট্রন বিন্যাসে। সেটা একমাত্র উত্তেজিত স্তরে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস দেওয়া ছিল, সেটাকে পিতে একটা নিয়ে চলে যাওয়া হয়েছে। লাস্ট কোশ্চেন আমাদের আজকের। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে V3+ আয়নের যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে আনপেয়ার ইলেকট্রন। ভ্যানাডিয়ামের কত হয় বলুন তো? 23 মানে, 23 মানে আপনার হচ্ছে আর্গন 18, 4s2, 3d3,
এবার V3+ করুন। আমি বলছিলাম না, এক্ষুনি যিনি অ্যান্সার দিলেন না, ইলেকট্রন জিরো হচ্ছে, অযুগ্ম ইলেকট্রন, আপনি ডি থেকে তিনটে বাদ দিয়ে দিয়েছেন। আমি এই জন্য বারবার বলছি আপনি নিউট্রাল অ্যাটমের ইলেকট্রন বিন্যাস আগে করবেন। তাহলে 18 আগে বাদ যাবে 4s থেকে, আরেকটা বাদ যাবে আপনার ডি থেকে, তাহলে 3d2 পড়ে থাকবে আপনার। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা থাকছে বলুন? দুটো। তাহলে দুটো করলে কোনটা আসবে বলুন? নিকেল, Cr3+। Cr3+, আচ্ছা ক্রোমিয়ামে করলে আপনার কত আসতো? আর্গন 4s1 3d5, তো 3+ করলে কত আসবে? 3+ করলে আপনার আসবে আর্গন 3 থেকে, তাহলে তিনটে থেকে যাবে তো, কি করে হবে? নিকেলটা করুন। নিকেলের 28, আর্গন 18, 4s2 3d8, Ni2+ করলে আপনার এস থেকে বাদ যাবে, তাহলে পড়ে থাকবে আর্গন 18 3d8। স্যার 8 মানে 1 2 3 4 5 6 7 8, দেখুন তো দুটো অযুগ্ম আছে, তো অ্যান্সারটা নিকেল। এই জন্য বারবার বলেছি নিউট্রাল অ্যাটমটা আগে করবেন, তারপর আয়নটা বানাবেন, তাহলে ভুলটা কম হবে। ঠিক আছে, চলুন এই পর্যন্ত ছিল। আচ্ছা বলে দিই,